এতদিন ধরে রাজ্যের যে পরিস্থিতি চলছিল সেটা নিয়ে মানুষের ভেতরে একটা চাপা ক্ষোভ ছিলই, আর সেই কারণেই এখন সবার চোখ এক জায়গায় গিয়ে আটকে গেছে জাহাঙ্গীর খান। ডায়মন্ড হারবার এলাকা, বিশেষ করে ফলতা বিধানসভা, এই জায়গাটা নিয়ে অনেকদিন ধরেই অভিযোগ উঠছিল। টার্গেট করা হচ্ছে মানুষকে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে। একটা ভয়ের পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল বলে অনেকের দাবি। এখন প্রশ্নটা সরাসরি যে নতুন সরকার এলে কি এই সবকিছুর হিসাব নেওয়া হবে, নাকি আগের মতোই সব চাপা পড়ে যাবে? মানুষ এখন ওপেনলি বলছে যারা এতদিন তাণ্ডব চালিয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে তো। আর সেই তালিকায় একদম ওপরে নাম রয়েছে জাহাঙ্গীর খানের। শুধু সাধারণ মানুষ নয়, রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়ে গেছে যে এখন কি হওয়া উচিত। পশ্চিমবঙ্গে কট্টর সনাতনী মুখ্যমন্ত্রী এসেছেন, তাহলে কি এবার রিয়েল ক্র্যাকডাউন দেখা যাবে? আর এখান থেকে একটু ড্রামাটিক হয়ে যায় স্টোরিটা। যাকে এতদিন সবাই ফায়ার ভাবছিল, হঠাৎ করেই দেখা যাচ্ছে যে সে নাকি পুরো ফ্লাবার হয়ে গেছে। কারণ যেই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হলো, সেই মুহূর্ত থেকেই নাকি ভেতরে ভেতরে আতঙ্ক শুরু। শোনা যাচ্ছে সে নাকি এখন চুপচাপ, কোথাও খুব একটা দেখা যাচ্ছে না। 21 তারিখে উপনির্বাচন, কিন্তু প্রচারে নামার সাহসও পাচ্ছে না বলে গুঞ্জন। মানে যে এলাকা একসময় তার দাপটে কাঁপত, আজ সেখানে উল্টে একটা ফিয়ার অফ রিভার্স পাওয়ার তৈরি হয়ে গেছে। এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে কিছু ফোন কল গেছে বাংলাদেশ পর্যন্ত। কিছু মানুষ আবার সেখান থেকে সমর্থনের কথা বলছে। মানে বিষয়টা এখন শুধু লোকাল রাজনীতি নয়, একটা বড় ন্যারেটিভ তৈরি হচ্ছে। এখন প্রশ্নটা আরো বড় হয়ে দাঁড়াচ্ছে, যদি পরিস্থিতি আরো চাপে যায় তাহলে কি সে পালানোর চেষ্টা করবে? তার প্রথম গন্তব্য কি হবে বাংলাদেশ, নাকি অন্য কোথাও, যেমন দুবাই? কারণ ইতিমধ্যেই শোনা যাচ্ছে এমন পরিস্থিতি তৈরি হলে রেড কর্নার নোটিশ পর্যন্ত যাওয়ার কথা উঠতে পারে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, যে জায়গাটাকে নিজের শক্ত ঘাঁটি সে ভাবতো, সেই ফলতাতেই নাকি প্রায় 70% হিন্দু জনসংখ্যা। মানে ইকুয়েশনটা পুরো উল্টে যেতে পারে যে কোনো সময়। এখন বাংলার বাতাসে একটা আলাদা ইঙ্গিত। অনেকে বলছে পুরো স্টেটের মুডটাই বদলে গেছে। চারিদিকে গেরুয়া আবহ, নতুন ন্যারেটিভ, আর সব জায়গায় শুধুমাত্র একটা ধ্বনিই বাজছে, জয় শ্রীরাম। কিন্তু এবার অনেকেই খোলাখুলি বলতে শুরু করেছেন যে এই নির্বাচনের লড়াইটা শুধু দল বনাম দল ছিল না, এটা একটি আইডেন্টিটির লড়াই ছিল। অনেকেই বলছেন যে এটা টিএমসি ভার্সেস বিজেপি ছিল না, এটা ছিল টিএমসি ভার্সেস বেঙ্গলি হিন্দুস। এখন এটা নিয়ে তো ডিবেট চলবেই, কিন্তু মাঠের রাজনীতি যে অন্যদিকে ঘুরে গেছে সেটা অস্বীকার করার উপায় নেই। আর এই ইকুয়েশন বদলাতেই চাপটা সরাসরি গিয়ে পড়েছে জাহাঙ্গীর খানের ওপর। শোনা যাচ্ছে পরিস্থিতি বুঝে প্রথমে সে একটু ব্যাকফুটে গিয়েছিল, কিন্তু তারপরে হঠাৎই চ্যালেঞ্জ ছুড়ে দেয়, সরাসরি মুখোমুখি চ্যালেঞ্জ অজয় পাল শর্মার দিকে। ডায়লগও ছিল একদম সিনেম্যাটিক, ও যদি সিংঘম হয় তাহলে আমি পুষ্পা। কিন্তু সমস্যাটা হলো রিয়েল লাইফ আর সিনেমার মধ্যে একটা বড় পার্থক্য আছে। কারণ সিনেমায় পুষ্পা বলে যে ঝুঁকে গানেহি, কিন্তু গ্রাউন্ডে যখন প্রশ্ন উঠছে সে কি সত্যি দাঁড়িয়ে আছে নাকি ধীরে ধীরে সরে যাচ্ছে। এখন লোকজন তো মজা করে বলতে শুরু করছে যে পুষ্পা ঝুঁকছে না, পুষ্পা পালাচ্ছে। নাও কি হচ্ছে যে যাকে এতদিন শক্তিশালী ভাবা হতো, আজ তাকে নিয়েই প্রশ্ন উঠছে সে আসলে স্ট্রং প্লেয়ার নাকি শুধু একটা হাইপ ছিল। আরেকটা ইন্টারেস্টিং অবজারভেশন, যারা এতদিন ভিড়ের মধ্যে খুব লাউড ছিল তাদের নিয়েও একটা পারসেপশন তৈরি হচ্ছে। একলা পড়লে কি ওরা এইরকম অ্যাগ্রেসিভ থাকে? অনেকে বলছে যে ভিড়ের মধ্যে থাকলে সাহস দেখানো সহজ, কিন্তু একা পড়লে সেই ছবিটা একেবারে আলাদা হয়। আর এখানেই আরও একটি নাম উঠে আসছে, অজয় পাল শর্মা। অনেকে তাকে লায়ন ভার্সেস প্যাক ন্যারেটিভে বসাচ্ছে। মানে স্টোরিটা এমন যে একদিকে ইন্ডিভিজুয়াল ডমিনেন্স আর অন্যদিকে গ্রুপ পাওয়ার, আর যখন এই দুয়ের ক্ল্যাশ হয় তখন কে টিকে থাকবে? 21 তারিখের উপনির্বাচন এখন শুধু একটা ইলেকশন নয়, এটা হয়ে গেছে একটা টেস্ট অফ ন্যারেটিভ। অনেকে বলছে যে এইবার ভোটটা হোক, তারপরেই আসল ছবিটা দেখা যাবে। কারণ প্রেডিকশন খুব ক্লিয়ার, প্রথমে রাজনৈতিকভাবে হার, তারপর ধীরে ধীরে লিগাল অ্যাকশন, ইনভেস্টিগেশন আর ফাইল রিওপেনিং। মানে এখন বিষয়গুলি একটা লং টার্ম স্ট্র্যাটেজিতে ঢুকে গেছে। কেউ কেউ বলছে যদি সব দিক থেকে চাপ বাড়তে থাকে তাহলে আউটকাম দুটো হবে, আইদার পালানো না হলে সারেন্ডার করে দেওয়া। এখন একাধিক ফাইল নাকি খুলতে চলেছে এমন গুঞ্জন হচ্ছে। কয়লা কেলেঙ্কারি, টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, একটার পর একটা অভিযোগ আবার সামনে আসছে। অনেকে তো বলছে যে যদি কেউ বাঁচেও সবাই বাঁচবে না। এমনকি কিছু লিগাল এক্সপার্টও ইঙ্গিত দিয়েছেন সময় লাগবে ঠিকই, কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে। মানে এটা ওভারনাইট তো হবে না যে হট করে হয়ে গেল, কিন্তু এটা একটা লং টার্ম প্রসেস। কিন্তু শেষ পর্যন্ত যে এটা হবেই এটা কনফার্ম। কারণ এখানে একটি কথাও বারবার উঠে আসছে যে নতুন করে কিছু শুরু হচ্ছে না, আগের ইনভেস্টিগেশনই এগোচ্ছে। ইডি রেইড আগেও চলেছিল, এজেন্সিগুলি আগেও কাজ করেছিল, কিন্তু এখন স্পটলাইটটা আরো বেশি পড়ছে। আর এখানেই আরো বড় অভিযোগগুলি সামনে আসছে। একটা সময় নাকি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে যে বিচার ব্যবস্থাকে চাপ দেওয়া হয়েছে, তদন্তকারী সংস্থাকে বাধা দেওয়া হয়েছে, এমনকি কেন্দ্রীয় এজেন্সিগুলির ওপর আক্রমণের অভিযোগও উঠেছে। এই সব কিছু মিলিয়ে একটা পারসেপশন তৈরি হয়েছে যে ল
অ্যান্ড অর্ডার পুরো কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। কিন্তু এখন বলা হচ্ছে যে যদি সত্যি চেঞ্জ আসে তাহলে প্রথম কাজ হবে লয়ের রাজকে আবার এস্টাবলিশ করা। কেউ কেউ আবার তুলনা টানছে যে অন্য রাজ্যের মডেলের সঙ্গেও, যেখানে কঠোর অ্যাকশন নিয়ে ল এনফোর্সমেন্টকে শক্ত করা হয়েছে। তবে একটা জিনিস পরিষ্কার যে সবাই একসঙ্গে একভাবে ট্রিট হবে না। এখানে অনেকেই বলছে যে মমতা ব্যানার্জির ক্ষেত্রে একটা আলাদা রেসপেক্ট ফ্যাক্টর রয়েছে, কারণ তিনি গ্রাস রুটস থেকে উঠে এসেছেন, নিজের লড়াইটা নিজের জায়গা তিনি তৈরি করেছেন। কিন্তু তার আশেপাশের যাদের নাম ঘুরছে তাদের নিয়ে পারসেপশন একদমই আলাদা, যে তারা লিডার নয়, সিস্টেমের সুযোগ নিয়ে তৈরি হওয়া এক একটা পাওয়ার সার্কেল। আর এখানেই আবার ফিরছে সেই পুরনো প্রশ্ন যে এই সব কিছুর প্রোটেকশন কোথা থেকে আসছিল, কার কাছ থেকে। এটা এখন ইনভেস্টিগেশনের বিষয়, এখনই ফাইনাল ভার্ডিক্ট দেওয়া যাবে না, কিন্তু সন্দেহটা যে তৈরি হয়েছে সেটা স্পষ্ট। এদিকে মাঠে যা হচ্ছে সেটাও কম ইন্টেন্স না। শুভেন্দু অধিকারীকে নিয়ে একটা আলাদা পারসেপশন তৈরি হয়েছে, সিস্টেমটা ভেতর থেকে তিনি চেনেন, কারণ তিনি এক সময় সেই একই সিস্টেমের অংশ ছিলেন। মানে কে কোথায় কি করছে এই তথ্যগুলি নাকি তার অজানা নয়। আর সেই কারণেই এটা একটা ফেয়ার ফ্যাক্টর তৈরি হয়েছে, যদি সত্যি ফাইল খুলে যায় তাহলে কেউ সেফ না। দেখুন, পালানোর চেষ্টা সবাই করবে, কিন্তু শেষমেশ কতজন আইনের হাতে ধরা পড়বে সেটাই দেখার। কিন্তু একটা জিনিস অনেকেই নিশ্চিতভাবে বলছে যে আগের মতো গুন্ডাগিরি আর চলবে না, কারণ সময় বদলাচ্ছে, ইকুয়েশন বদলেছে, আর সব থেকে বড় কথা এখন কট্টর সনাতনী একজন লিডার এসেছেন। এখনও কিছু জায়গায় ভায়োলেন্স টার্গেটিংয়ের খবর আসছে, এমনকি ঘনিষ্ঠ লোকদের ওপরেও আক্রমণের অভিযোগও উঠেছে। কিন্তু এখনও সরকার পুরোপুরি কন্ট্রোল নেয়নি, আর শপথ নেওয়ার পরেই আসল অ্যাকশনটা দেখা যাবে। মানে এখনকার এই কয়েকদিনকে অনেকেই দেখছে লাস্ট উইন্ডো অফ ক্যাওস হিসেবে। আর এখানেই সব থেকে বড় একটি ক্লেম, একবার পুরো পাওয়ার হাতে চলে এলে সিস্টেম নিজে থেকে স্টেবিলাইজ হয়ে যাবে। প্রমিস পর্যন্ত করা হয়েছে যে যারা দায়ী তাদেরকে যেখানেই হোক, তারা যেখানেই থাকুক, টেনে খুঁজে বার করা হবে। আর এই নিয়ে মানুষের ইন্টারেস্টও প্রচুর। যারা বিশেষ করে গ্রাউন্ডে রয়েছে, যারা সরাসরি প্রভাবিত হয়েছে, তাদের মনটাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ। আই হোপ এই ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে এখনই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।